সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 5 অল সামার ইন আ ডে রিটেন বাই রায় ব্র্যাডবারি এই সম্পূর্ণ লেসনটি পড়ব বাংলা অর্থ সহ। এবং এখানে যে এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজ বা প্রশ্নের উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের লেসন 5 যেটা রয়েছে অল সামার ইন আ ডে সম্পূর্ণ লেসনটির বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। এবং এখানে তোমাদের যে এক্সারসাইজগুলো রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ প্যাসেজ তুলে সেখানে প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা যেমন বুঝতে পারবে খুব ভালোভাবে, তেমনি সেখানে যে প্রশ্ন থাকবে সেগুলোর উত্তরও তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে। তো চলো আজকে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ইংলিশ লেসন 5 যেটা রয়েছে অল সামার ইন আ ডে লিখেছেন রায় ব্র্যাডবারি এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ এবং তারপর এক্সারসাইজগুলোর উত্তর। দেখো প্রথমে যেটা রয়েছে গল্পের নাম যেটা রয়েছে অল সামার ইন আ ডে। সামার মানে কি গ্রীষ্মকাল, আর ডে মানে হচ্ছে দিন, অর্থাৎ এক দিনের গ্রীষ্মকাল, এটাই হচ্ছে এর বাংলা অর্থ। তো এখানে প্রথমে যেটা রয়েছে আমাদের দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। টেক্সট বলতে আমাদের গল্পটার কথা বলা হচ্ছে, আর অথর মানে হচ্ছে লেখক। তো লেখক এবং গল্পটির সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে তো আমরা পড়ে নেব, তারপর মূল গল্পটি পড়ে আমরা প্রশ্নের উত্তরগুলি সমাধান করব, ঠিক আছে। প্রশ্নগুলিকে আমরা সমাধান করব। তো প্রথমে যে দেখো কি রয়েছে, রায় ডগলাস ব্র্যাডবারি 1920 to 2012 was one of the most celebrated American fiction writers of the 20th century। তো রায় ডগলাস ব্র্যাডবারি এর জন্ম হচ্ছে 1920 খ্রিস্টাব্দে, মৃত্যু 2012 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে কি, এখানে ছিলেন, ওয়াজ মানে ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড, তো একজন কি ছিলেন, মোস্ট সেলিব্রেটেড মানে হচ্ছে সব থেকে বিখ্যাত একজন কি ছিলেন, আমেরিকান মানে আমেরিকার ফিকশন রাইটার্স। ফিকশন মানে হচ্ছে কল্পনা আর কি, রাইটার্স মানে হচ্ছে লেখক, অর্থাৎ কল্পনা করে যে সমস্ত লেখা হয় আর কি, যে সমস্ত গল্প বা রচনা লেখা হয় সেই লেখকদের মধ্যে তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন আমেরিকার। অফ দ্য 20th সেঞ্চুরি মানে 20 শতকের, 20th সেঞ্চুরি মানে হচ্ছে 20 শতকের একজন তিনি লেখক ছিলেন, ঠিক আছে। তিনি লিখতেন, মানে এই ফিকশন রাইটারদের মধ্যে তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন আমেরিকার। হি রোড সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্টারি স্টোরিজ। দেখো হি রোড মানে কি লিখেছিলেন, রাইট থেকে রোড এটা এসেছে, তো তিনি লিখেছিলেন। আর হি মানে হচ্ছে এখানে তিনি, তো তিনি কি লিখেছিলেন, সায়েন্স ফিকশন মানে বিজ্ঞানকে নিয়ে যে সমস্ত কল্পনা করে কাহিনী লেখা হয় সেগুলো বলা হয় সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানের কাহিনী। ফ্যান্টাসি মানে হচ্ছে কি কল্পনা করে লেখা যে সমস্ত কাহিনী সেগুলো। হরর মানে হচ্ছে কি, মানে ভয়ঙ্কর যে সমস্ত গল্প বা কাহিনী সেগুলো তিনি লিখতেন। আর কি লিখতেন, অ্যান্ড মিস্টারি স্টোরিজ এবং রহস্যজনক যে সমস্ত গল্প সেগুলো তিনি লিখেছিলেন। His most famous stories are Fahrenheit 451, The Martian, Chronicles, The Illustrated Man and It Came from Outer Space। তো দেখো হিজ মোস্ট ফেমাস, তার বিখ্যাত, তার সব থেকে বিখ্যাত, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, তার সব থেকে বিখ্যাত স্টোরিজ মানে হচ্ছে গল্পগুলি আর মানে হয় কি, ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান, ক্রনিক্যালস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তো এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু গল্প। Many of his works have been adapted into comic books, television shows and films। দেখো ম্যানি মানে হচ্ছে কি অনেক, তো ম্যানি অফ হিজ ওয়ার্কস তার অনেক বই বা অনেক লেখা যে সমস্ত গল্প, সেই লেখা গল্পগুলো কী করা হয়েছে, হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, মানে মজাদার যে সমস্ত গল্পের বই সেই গল্পের বই তৈরি করা হয়েছে তার লেখাগুলো দিয়ে। আর কি করা হয়েছে, টেলিভিশন শোজ মানে টেলিভিশনের টিভিতে যে সমস্ত শো দেখানো হয় সেই শো তৈরি করা হয়েছে, অ্যান্ড ফিল্মস এবং চলচ্চিত্র বা সিনেমাও তৈরি করা হয়েছে। This text is an excerpt from a series from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus। তো দেখো দিস টেক্সট মানে এই গল্পটা, যে গল্পটা আমরা এখন পড়বো, ইজ অ্যান এক্সাপ্ট এটা হচ্ছে একটি সংক্ষিপ্ত একটা অংশ, ফ্রম আ সায়েন্স ফিকশন একটা কল্পবিজ্ঞানের তার কাহিনী রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এই অংশটুকু। হুইচ গিভস আস যেটা আমাদেরকে দেয় অ্যান ইমেজিনারি অ্যাকাউন্ট বলতে এখানে বর্ণনা, আর ইমেজিনারি মানে হচ্ছে কাল্পনিক, যেটা আমাদেরকে একটি কাল্পনিক বর্ণনা দেবে কীরকম, অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। প্ল্যানেট বলতে গ্রহ, আর ভেনাস মানে কি শুক্র, তো শুক্র গ্রহের জীবনের একটা মানে আমাদের একটা কাল্পনিক বর্ণনা দেওয়া হয়েছে এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে দিয়ে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for 1 hour। দেখো এখানে কি বলা হচ্ছে, ইট টাচিংলি, ইট বলতে এটা বলতে এই গল্পটার কথা বলা হচ্ছে, টাচিংলি মানে মর্মস্পর্শীভাবে,
ন্যারেটস মানে বর্ণনা করে দ্য কিন এক্সপেকটেশন, কিন মানে কি গভীর, এক্সপেকটেশন মানে প্রত্যাশা, গভীর প্রত্যাশা অফ দ্য চিলড্রেন মানে হচ্ছে শিশুদের, অফ ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের শিশুদের একটি গভীর মানে মানে আশা বা প্রত্যাশা, সেটা এখানে মানে মর্মস্পর্শীভাবে বর্ণনা করা হয়েছে। হু ইগারলি যারা আগ্রহের সঙ্গে ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করে থাকে ফর দ্য সান সূর্যের জন্য, টু অ্যাপিয়ার মানে হচ্ছে সূর্য আবির্ভূত হবে, সেই অপেক্ষায় তারা অপেক্ষা করে থাকে। আফটার 7 ইয়ার্স মানে 7 বছর পর সূর্য আবির্ভাব হবে বা সূর্য উঠবে, এবং সেটা দেখার জন্য এই শুক্র গ্রহের মানে বাচ্চারা গভীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, সেই বর্ণনাটাই আমাদের এখানে করা হয়েছে। বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু শুধুমাত্র 1 ঘন্টার জন্য, অর্থাৎ এই 1 ঘন্টার জন্যই সূর্যরা কিন্তু থাকবে, এবং সেটা দেখার জন্যই শুক্র গ্রহের এই সমস্ত বাচ্চারা যে গভীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে, সেই বর্ণনাটাই আমাদের এখানে দেওয়া হয়েছে। The deviation of the text from what we know as scientific fact only adds to an imaginative element of the tale. দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট, ডেভিয়েশন বলতে বিচ্যুতি অর্থাৎ আলাদা, ঠিক আছে। তো দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট অর্থাৎ এই যে গল্পটার যে বিচ্যুতি, ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, অর্থাৎ সায়েন্টিফিক ফ্যাক্ট বলতে বৈজ্ঞানিক তথ্য হিসাবে আমরা যেটা জানি সেটার থেকে এই গল্পটার যে একটা বিচ্যুতি অর্থাৎ আলাদা আর কি গল্পটা, কিন্তু ঠিক আছে সায়েন্টিফিক ফ্যাক্টের সঙ্গে কোনো এটার মানে মিল নেই। অনলি অ্যাডস, এখানে শুধুমাত্র অ্যাড করা হয়েছে এই গল্পের মধ্যে, কি অ্যাড করা হয়েছে, টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট মানে হচ্ছে কাল্পনিক উপাদান অ্যাড করা হয়েছে অফ দ্য টেল মানে এই গল্পের মধ্যে। যে গল্পটা আমরা পড়বো এটার কিন্তু সায়েন্সের সঙ্গে বা সায়েন্সের যে তথ্য তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই, এখানে কিছু কাল্পনিক উপাদান অ্যাড করা হয়েছে বা যোগ করা হয়েছে এই গল্পের মাধ্যমে, অর্থাৎ কল্পনা করেই লেখা হয়েছে আর কি। দেখো গল্পের প্রথমে যেটা আমাদের রয়েছে, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। তো ইট হ্যাড বিন রেনিং, রেন মানে কি বৃষ্টি হওয়া, ইট হ্যাড বিন রেনিং মানে বৃষ্টি হচ্ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক আছে। তো ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স মানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেন। তো থাউজেন্ডস মানে কি, থাউজেন্ড মানে কি হাজার, তো থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ মানে হাজার হাজার দিন ধরে, ফিল্ড মানে কি পূর্ণ করে দিয়েছিল আর কি, ফ্রম ওয়ান এন্ড টু আনাদার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, উইথ রেন মানে হচ্ছে বৃষ্টি দিয়ে। হাজার হাজার দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তার ফলে কী হয়েছিল, মানে এই শুক্র গ্রহের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বৃষ্টিতে ভরে গিয়েছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দ্য ডেজ মানে কি দিনগুলি, ওয়ার ফিল্ড মানে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, উইথ দ্য গাস অফ ওয়াটার, এখানে গাস বলতে কি জলের যে স্রোত সেটাকে বলা হচ্ছে গাস, তো জলের স্রোতের দ্বারা এই দিনগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স বলতে কি বৃষ্টিপাত আর কি, ঠিক আছে। এন্ডলেস মানে হচ্ছে অবিরাম বৃষ্টিপাত, এবং এই জলের স্রোতের দ্বারা শুক্র গ্রহের এই দিনগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। তো হেভি স্টর্ম মানে হচ্ছে ভীষণ যে ঝড়, মানে বৃষ্টি হওয়ার ফলে কী হয়, ঝোড়ো বাতাসও হয়, তো সেই ভয়ঙ্কর মানে ভীষণ যে ঝড়, সেই ঝড়টা কজড মানে কারণ হয়ে উঠেছিল, টাইডাল ওয়েভস মানে জোয়ারের যে ঢেউ, সেই ঢেউয়ের কারণ হয়ে উঠেছিল, টু কাম ওভার দ্য আইল্যান্ড, আইল্যান্ড মানে কি দ্বীপের উপরে মানে দ্বীপের উপরে উঠে এসেছিলো এই জোয়ারের ঢেউ। ওকে, এই হেভি স্টর্ম মানে প্রচণ্ড ঝড়ের ফলে আর কি, ঝড় বৃষ্টির ফলে। তারপর দেখো, 1000 ফরেস্টস crushed under the rain had grown up 1000 times to be crushed again. তো 1000 ফরেস্ট মানে হচ্ছে 1000 বন বা জঙ্গল, ক্রাস্ট মানে কি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, আন্ডার দ্য রেন মানে জলের নিচে, হ্যাড গ্রন আপ বেড়ে উঠেছিল, 1000 টাইমস মানে কি 1000 বার আবার বেড়ে উঠেছিল এই জঙ্গলগুলি, টু বি ক্রাস্ট আগেন আবার চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। তো দেখো দিস ওয়াজ মানে এটাই ছিল, দ্য ওয়ে অফ লাইফ মানে হচ্ছে জীবন মানে এরকমই ছিল মানে জীবন আর কি, ফর এভার চিরকালের, অন প্ল্যানেট ভেনাস শুক্র গ্রহের মানে চিরকালের জীবনটা ছিল এইরকমই। এরপর দেখো, হেয়ার ওয়াজ লোকেটেড দ্য ক্লাসরুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। তো হেয়ার মানে কি এখানে, ওয়াজ লোকেটেড মানে হচ্ছে অবস্থিত, হেয়ার ওয়াজ লোকেটেড মানে এখানে অবস্থিত, দ্য ক্লাসরুম অর্থাৎ দ্য স্কুল রুম মানে স্কুলের যে রুম, ঠিক আছে, সেই স্কুল রুমটা অবস্থিত, অফ দ্য চিলড্রেন মানে বাচ্চাদের জন্য,
বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ মেন মানে কি পুরুষ, আর ওমেন মানে হচ্ছে মহিলা, পুরুষ এবং মহিলাদের এই যে বাচ্চা মানেগুলো শিশুগুলো, এদের একটা স্কুল রুম ছিল এখানটায়। ওকে, হু কেম বাই রকেটস, যারা এসেছিল রকেটে করে ফ্রম আর্থ, পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবী থেকে যে সমস্ত পুরুষ এবং মহিলারা এসেছিল তাদের বাচ্চাদের জন্য এখানে একটা স্কুল রুম ছিল, অবস্থিত ছিল। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তো দে মানে কি তারা বলতে এই পুরুষ মহিলা বা বাচ্চারা যারা এসেছিল আর কি এখানে, তারা পৃথিবী থেকে এই শুক্র গ্রহে এসেছিল। তো তারা কি করেছিল, সেট আপ মানে স্থাপন করেছিল, আর সিভিলাইজেশন মানে একটা সভ্যতা স্থাপন করেছিল, ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টির জগতে। রেনিং ওয়ার্ল্ড বলতে এই বৃষ্টির জগতে, অর্থাৎ এই শুক্র গ্রহে তারা একটা সভ্যতা গড়ে তুলেছিল। এরপর দেখো রেডি মানে কি প্রস্তুত, রেডি প্রস্তুত, নাও এখনই, সুন শীঘ্রই, এগুলো এই বাচ্চাদের মধ্যেই মানে কথোপকথন হচ্ছে আর কি। ওকে, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট অর্থাৎ এটা কি আজকে ঘটবে, ঘটবে কি, হ্যাপেন মানে কি ঘটা বা হওয়া, ঠিক আছে, অর্থাৎ এটা কি আজকে হবে, হবে বলতে এখানে বৃষ্টি মানে সূর্য ওঠার কথা এখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে আর কি, সূর্য উঠবে কি উঠবে না। লুক দেখো, লুক মানে কি দেখো, সি ফর ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেই দেখো, নিজেই তাকিয়ে দেখো। পরেরটা দেখো, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো ম্যানি রোজেস। তো দ্য চিলড্রেন মানে হচ্ছে কি বাচ্চারা, ইন দ্য স্কুল রুম মানে স্কুলের রুমের মধ্যে যে বাচ্চারা ছিল তারা কী করছিল, চ্যাটার মানে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল, কথা বলছিল, ঠিক আছে, খুব দ্রুততার সঙ্গে তারা কথা বলছিল, ঠিক আছে, তো সেটাকে বলা হয় চ্যাটার। তো বাচ্চারা স্কুলের মধ্যে কথাবার্তা বলছিল, অ্যান্ড প্রেসড এবং ধাক্কি করছিল, টু ইচ আদার একে অপরের সঙ্গে ধাক্কি করছিল, লাইক সো ম্যানি রোজেস, রোজ মানে কি গোলাপ, যেমন প্রচুর গোলাপ একসঙ্গে থাকলে যেমন গোলাপগুলো নিজেদের মধ্যে ঠাসাঠাসি করে, তেমনি এই বাচ্চারাও নিজেদের মধ্যে ঠাসাঠাসি করছিল এবং মানে কথাবার্তা বলছিল, ঠিক আছে, অনেক বাচ্চা একসঙ্গে থাকলে যে কথাবার্তা বলে কি হয় একটা আওয়াজ হয়, ঠিক আছে, সেরকম করছিল আর কি। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তো দে বলতে তারা মানে এই বাচ্চারা কী করছিল, পিয়ার্ড মানে উকি মেরে দেখছিল, অফ দ্য উইন্ডো জানালার বাইরে তারা উকি মেরে দেখলো আর কি, টু লুক অ্যাট দ্য হিডেন সান মানে লুকানো সূর্যটিকে দেখার জন্য তারা জানালার মধ্যে দিয়ে উকি মেরে দেখলো। ইট রেইন মানে ইট রেইন অর্থাৎ কি বৃষ্টি হয়েছিল বা বৃষ্টি হচ্ছিল, তখনও বৃষ্টি হচ্ছিল। পরে দেখো আমাদের কি রয়েছে, ইটস স্টপিং, স্টপ মানে কি থামা, অর্থাৎ ইটস স্টপিং বলতে এটা থামছে অর্থাৎ বৃষ্টি থেমে আসছে সেটাই বলা হচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, দ্য চিলড্রেন বাচ্চারা, ওয়ার মানে কি ছিল, অল সকলেই, 9 years old অর্থাৎ 9 বছরের, অর্থাৎ এই বাচ্চাগুলো যারা ছিল স্কুলে তার সকলের বয়স ছিল কত, 9 বছর। When the sun came out last time 7 years ago they were too young. তো দেখো when যখন দ্য সান কেম আউট যখন সূর্য বেরিয়ে এসেছিল লাস্ট টাইম মানে শেষবার, 7 years ago 7 বছর আগে, দে ওয়ার তারা ছিল টু ইয়াং খুবই ছোট ছিল। তো 7 বছর আগে তারা যখন সূর্য শেষবার উঠেছিল তখন এই বাচ্চারা খুবই ছোট ছিল, অর্থাৎ তখন তাদের বয়স কত হবে, 2 বছর হবে, যেহেতু এখন তাদের বয়স 9 বছর। দে কুড নট রিকল দ্য সান when it came out for just an hour and showed its face to the stunned world. দেখো দে কুড নট রিকল মানে হচ্ছে এখানে মনে করতে পারা, তো তারা মনে করতে পারে না, দে কুড নট রিকল তারা মনে করতে পারে না দ্য সান অর্থাৎ সূর্যকে, ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার যখন এটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য এসেছিল বা বেরিয়েছিল সেইটা তারা মনে করতে পারে না, কারণ তারা সেই সময় খুব ছোটো ছিল, মাত্র 2 বছরের বয়স ছিল সেই সময় তাদের। অ্যান্ড শোড এবং দেখিয়েছিল ইটস ফেস এবং এর মুখটা, কে দেখিয়েছিল, সূর্য তার মুখটা দেখিয়েছিল, ফর দ্য স্টান্ড ওয়ার্ল্ড এই অদ্ভুত জগৎকে সূর্য তার মুখটা 1 ঘন্টার জন্য দেখিয়েছিল, সেই ব্যাপারটা কিন্তু এই বাচ্চারা মনে করতে পারে না যেহেতু তারা তখন খুব ছোটো ছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। তো অল ডে মানে কি সারাদিন ধরে, ইয়েস্টারডে মানে গতকাল তারা সারাদিন ধরে কী করেছিল, দে হ্যাড রেড তারা পড়েছিল, ইন ক্লাসের মধ্যে, অ্যাবাউট দ্য সান অর্থাৎ সূর্য সম্পর্কে তারা পড়েছিল। দে লার্ন হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তো দে লার্ন তারা শিখেছিল বা জানতে পেরেছিল, হাউ লাইক আ লেমন ইট ওয়াজ মানে এটা একটা হচ্ছে কি কতটা লেমনের মতো, একটা লেবুর মতো দেখতে হয়, ঠিক আছে, এর আকারটা আর কি, অ্যান্ড হাউ হট এবং কত গরম বা কত উষ্ণ এটা সে সম্পর্কে তারা জানতে পেরেছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। তো দে হ্যাড রিটেন তারা লিখেছিল, স্মল স্টোরিজ ছোটো ছোটো গল্প লিখেছিল,
এসেস মানে প্রবন্ধ লিখেছিল, অ্যান্ড পোয়েমস এবং কবিতা লিখেছিল অ্যাবাউট ইট, এটার সম্পর্কে, অর্থাৎ এই সূর্য সম্পর্কে তারা লিখেছিল কি গল্প, প্রবন্ধ, কবিতা এগুলো লিখেছিল। এরপর দেখো, আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার। তো এখানে কি বলা হচ্ছে, আই থিঙ্ক মানে আমি মনে করি বা আমার মনে হয়, দ্য সান মানে সূর্যটি, ইজ আ ফ্লাওয়ার সূর্য হচ্ছে একটি ফুল, দ্যাট ব্লুমস যেটা ফোটে, ব্লুমস মানে কি ফোটা, যে ফুল যেটা ফোটে সেটাকে বলা হয় ব্লুমস, যেটা ফোটে ফর জাস্ট অ্যান আওয়ার শুধুমাত্র 1 ঘন্টার জন্য যেটা ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে এটা ছিল কালকের ঘটনা। টুডে আজ, অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং। তো দেখো টুডে মানে কি আজকে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং মানে বৃষ্টি, স্ল্যাকেনিং মানে কি ধীরে ধীরে কমে আসা, বৃষ্টি ধীরে ধীরে কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। দ্য চিলড্রেন মানে কি বাচ্চারা কী করেছিল, গ্যাদার্ড মানে একত্রিত হয়েছিল বা এক জায়গায় জড়ো হয়েছিল, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো সেই অনেক, গ্রেট মানে কি সেই বিশাল বড়, থিক মানে হচ্ছে পুরু বা মোটা, উইন্ডোজ মানে হচ্ছে কি জানলা, তো মোটা বা পুরু জানলার কাছে তারা সবাই একত্রিত হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো, হোয়ার্স আওয়ার টিচার আমাদের শিক্ষিকা কোথায়, তারা নিজেদের মধ্যে বলছে আর কি। সি উইল বি ব্যাক তিনি ফিরে আসবেন, ওকে। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট মানে তাকে অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে হবে, হারি মানে কি তাড়াতাড়ি করা, তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে বা তাড়াতাড়ি আসতে হবে, অর সি উইল মিস ইট নয়তো সেটাকে মিস করবে। মিস করবে বলতে সূর্যটা যে 1 ঘন্টার জন্য উঠবে সেটা সে দেখতে পাবে না হয়তো, সেটাকেই বলা হচ্ছে। এরপর দেখো, দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, স্ল্যাকেন্ড মানে কি কমে আসা, তো দ্য রেন মানে বৃষ্টি আবার কমে আসলো, ঠিক আছে, বৃষ্টি আরও কমে আসলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা, চিলড্রেন মানে কি বাচ্চারা, ওয়ার ছিল, ইগার মানে হচ্ছে আগ্রহী ছিল, টু সি মানে দেখতে, দ্য সান অর্থাৎ সূর্যকে, তো বাচ্চারা সূর্যকে দেখতে ভীষণ আগ্রহী ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তো দে হ্যাড বিন মানে তারা ছিল অন ভেনাস শুক্র গ্রহে, অল দেয়ার লাইফস তাদের সারা জীবন ধরে তারা শুক্র গ্রহেই ছিল এবং সূর্যকে তারা কিন্তু দেখতে পায়নি। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, তো দে হ্যাড বিন মানে তারা ছিল অনলি 2 years old মাত্র 2 বছরের, ওয়েন যখন, দ্য সান লাস্ট কেম আউট যখন সূর্য লাস্ট টাইম মানে শেষবার যখন সূর্য বেরিয়েছিল উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। দেখো, দে হ্যাড লং সিন্স ফরগটেন তারা অনেক দিন ধরে ভুলে গিয়েছিল, দ্য কালার মানে হচ্ছে রং, অ্যান্ড দ্য হিট এবং তাপ, অফ হাউ ইট রিয়েলি ইজ মানে এটার প্রকৃতপক্ষে বা এটার বাস্তবিক কেমন রং বা কেমন কতটা উত্তাপ সেটা তারা ভুলে গিয়েছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড সেং অফ সামার অ্যান্ড দ্য সান। তো দে মানে কি তারা বলতে এই বাচ্চাদের কথা বলা হচ্ছে। দে প্লেড মানে তারা খেলাধুলো করলো, ইন দ্য ইকোয়িং টানেলস মানে হচ্ছে প্রতিধ্বনিত, টানেলস মানে কি সুরঙ্গের মধ্যে, এখানে ইকোয়িং বলতে কি একবার আওয়াজ করলে যে আওয়াজটা ফিরে আসে না সেটাকে বলা হয় ইকো বা প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনিত টানেল মানে কি সুরঙ্গ, সেই সুরঙ্গের মধ্যে তারা খেলাধুলো করলো। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে মাটির নিচের বা ভূগর্ভস্থ যে মানে সিটি আর কি, ভূগর্ভস্থ শহরের মধ্যে তারা এই প্রতিধ্বনিত সুরঙ্গের মধ্যে খেলা করলো আর কি করলো, অ্যান্ড সিং এবং গান গাইলো, অফ সামার গ্রীষ্মের গান গাইলো, অ্যান্ড দ্য সান এবং সূর্যের গান গাইলো। এরপর দেখো, দ্য রেন স্টপড মানে বৃষ্টি থেমে গেল, দ্য রেন স্টপড শেষ পর্যন্ত কী হলো, বৃষ্টি থেমে গেল। এরপর কী হলো, ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। তো ইট ওয়াজ মানে এটা ছিল, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, এটা ছিল যেন, হারিকেন একটা সামুদ্রিক ঝড়, হারিকেন মানে কি বিশাল একটা ঝড় আর কি, সামুদ্রিক ঝড়, এই সামুদ্রিক ঝড় হ্যাড লস্ট মানে হারিয়েছিল, ইটস সাউন্ড এটার শব্দ হারিয়ে ফেলেছিল, অর্থাৎ বৃষ্টির সঙ্গে যখন থেমে গেল, বৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হয় বৃষ্টির সময়, তো যখন হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল তখন কী হলো, মনে হচ্ছিল যেন একটা বিশাল ঝড়, সেই ঝড় তার শব্দ হারিয়ে ফেললো, অর্থাৎ সব কিছু চুপচাপ হয়ে গেল। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস। তো দেখো এখানে কী বলা হচ্ছে, দেয়ার ওয়ার নো মোশনস মানে কোনো গতি ছিল না, অর ট্রেমার বলতে কম্পন, কোনো কাঁপাকাঁপি বা কম্পনের কোনো শব্দ আওয়াজ ছিল না, বাট পিস কী ছিল, শুধুমাত্র শান্তি ছিল। পিস মানে হচ্ছে কি শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আর স্ট্যান্ড স্টিল মানে চুপচাপ হয়ে যাওয়া, গ্রাউন্ডেড মানে হচ্ছে কি চুপচাপ বসে পড়া আর কি, অর্থাৎ জগৎটি যেন চুপচাপ বসে পড়ল। দ্য সাইলেন্স ওয়াজ so immense one could feel as if the years had been stopped. তো দেখো, দ্য সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, ওয়াজ
সো ইমেন্স, নিরবতা এতটাই ইমেন্স মানে এতটাই গভীর হয়ে গিয়েছিল। ওয়ান কুড ফিল, একজন অনুভব করতে পারতো কি অ্যাজ ইফ, যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যেন কানগুলিতে কিছু ভরে দেওয়া হয়েছে। স্টাফ মানে হচ্ছে কিছু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যেন কানগুলি, ঠিক আছে, এতটাই মানে চুপচাপ হয়ে গেছে, সব কিছু নিস্তব্ধ হয়ে পড়েছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, তো বাচ্চারা কী করলো, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, পুট মানে রাখলো, দেয়ার হ্যান্ডস তাদের হাতগুলি, টু দেয়ার ইয়ার্স তাদের কানের ওপরে, তাদের কানে রাখলো হাতগুলি, যেহেতু সব কিছু চুপচাপ হয়ে গেছে সেটা তার জন্য। দে স্টুড অ্যাপার্ট মানে হচ্ছে আলাদা আলাদাভাবে, তারা আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে পড়লো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটি পিছনের দিকে খুলে গেল, স্লিড ব্যাক বলতে পিছনের দিকে খুলে গেল দরজাটি। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, দেখো এখানে বল দ্য স্মেল মানে কি গন্ধ, অফ দ্য সাইলেন্ট মানে হচ্ছে নীরবতার গন্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড এই অপেক্ষারত যে জগৎ, ঠিক আছে, এই অপেক্ষারত জগৎ এবং এই নীরবতার যে গন্ধ সেটা কি হলো, কেম টু দেম তাদের কাছে শেষ পর্যন্ত চলে আসলো। অর্থাৎ তাদের যেটা তার যার জন্য তারা অপেক্ষা করছিল তখন সূর্যকে মানে দেখার জন্য, সেটা শেষ পর্যন্ত তাদের কাছে চলে আসলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে আসলো, ওকে, বা সূর্য উঠলো। এরপর দেখো ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, তো ইট ওয়াজ মানে এটা ছিল, ইট বলতে এখানে সূর্যটিকে বোঝানো হচ্ছে, তো সূর্যটা ছিল দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ মানে জ্বলন্ত ব্রোঞ্জের মতো, ফ্লেম বলতে কি জ্বলছে এরকম, তো জ্বলন্ত ব্রোঞ্জের মতো কালার ছিল সূর্যটার। আর কি ছিল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল ভীষণ বড়, ঠিক আছে, খুব বড় ছিল, লার্জ বলতে কি বৃহৎ, অনেক বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, তো দ্য স্কাই মানে কি আকাশ, অ্যারাউন্ড ইট বলতে সূর্যের চারিদিকে এই যে আকাশটা ছিল কীরকম, ওয়াজ ব্লেজিং ব্লু মানে হচ্ছে নীল, আর ব্লেজিং বলতে জল করছে, তো জলে নীল রঙের মতো নীল রঙ দেখাচ্ছিল আকাশটা সূর্যের চারিদিকে যে আকাশ সেটাকে। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট মানে কি সূর্যের আলো, তো সূর্যের আলোতে জঙ্গলটা জল করে উঠলো। এখানে বার্নড মানে কি পুড়িয়ে দেওয়া, তো এখানে পুড়িয়ে দেওয়া তো নয়, এখানে জঙ্গলটা কী হলো, সূর্যের আলোতে মানে উজ্জ্বল হয়ে উঠলো, ওকে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, দেখো দ্য চিলড্রেন মানে বাচ্চারা কী করলো, রিলিজড মানে হচ্ছে মুক্ত হওয়া, তো মুক্ত হলো ফ্রম দেয়ার স্পেল বলতে কোনো কিছুতে মানে মন্ত্রমুগ্ধ হয়ে কোনো কিছুতে আবিষ্ট থাকা আর কি, তো সেই মন্ত্রমুগ্ধ অবস্থা থেকে তারা কী করলো, মানে মুক্ত হয়ে গেল। রাস্ট আউট এবং ছুটে বেরিয়ে আসলো, ইয়েলিং চিৎকার করতে লাগলো, ইনটু দ্য সামার টাইম মানে সেই গ্রীষ্মের সময়, সে সময় যেহেতু সূর্য উঠেছে, তো সেই গ্রীষ্মের সময়ে তারা কী করলো, ছুটে বেরিয়ে আসলো এবং চিৎকার করতে লাগলো, ঠিক আছে, এগুলো করতে লাগলো। তারপর দেখো আমরা পরের স্ট্যান্ডাতে পড়বো। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তো নাও মানে কি এখন, ডোন্ট ইউ গো টু ফার মানে অনেক দূর, ফার মানে কি দূরে, অর্থাৎ বেশি দূরে তোমরা এখন যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষিকা তাদের প্রতি মানে তাদেরকে ডেকে বললেন আর কি যে তোমরা কিন্তু বেশি দূর যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমাদের শুধুমাত্র 1 ঘন্টায় রয়েছে। ইউ নো তোমরা জানো, নো মানে কি জানা, যেহেতু তোমরা জানো যে তোমাদের হাতে মাত্র কিন্তু 1 ঘন্টায় রয়েছে, তাই তোমরা কিন্তু বেশি দূরে যাবে না। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, তো দেখো দ্য চিলড্রেন অর্থাৎ শিশুরা ওয়ার রানিং মানে ছুটে বেড়াচ্ছিল বা ছোটাছুটি করছিল, অ্যান্ড টার্নিং আপ মানে হচ্ছে কি, মানে টার্নিং আপ বলতে তুলে ধরলো, ওপরের দিকে তুলে ধরলো, কি তুলে ধরলো, দেয়ার ফেস তাদের মুখগুলি, টু দ্য স্কাই আকাশের দিকে, টু ফিল মানে হচ্ছে অনুভব করার জন্য, দ্য ওয়ার্ম সান মানে গরম সূর্যটিকে অনুভব করার জন্য বাচ্চারা তাদের মুখটাকে উপরের দিকে তুলে ধরলো। অন দেয়ার চিক্স অর্থাৎ তাদের গালে যাতে সূর্যের আলো, সূর্যের যে গরম উত্তাপ সেটা তারা অনুভব করতে পারে, তার জন্য তাদের মুখটা উপরের দিকে তুলে ধরলো। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তো দে টুক অফ মানে হচ্ছে খুলে ফেলা, দে টুক অফ তারা খুলে ফেললো, দেয়ার জ্যাকেটস তাদের জ্যাকেটগুলি, অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, ওয়ার্ম মানে কি গরম, এবং সূর্যকে তাদের হাতগুলোকে গরম করতে দিল, অর্থাৎ তারা জ্যাকেটটা খুলে ফেললো যাতে তাদের হাতগুলো সূর্যের আলোতে বা সূর্যের তাপে গরম হতে পারে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজেন্ট ইট, তো কী বলা হচ্ছে, ও ইটস বেটার মানে এটা আরও ভালো, দ্যান ল্যাম্প লাইটস মানে হচ্ছে কি বাতির যে আলো আর কি, সেই বাতির আলোর থেকে এটা অনেক ভালো, তাই না, মাচ বেটার, অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus,
তো দেখো দে মানে কি তারা, তারা বলতে এই শিশুদের কথা বলা হচ্ছে। স্টপড রানিং, স্টপ মানে কি থামিয়ে দিল, আর রানিং মানে হচ্ছে দৌড়ানো, তারা দৌড়ানো থামালো অর্থাৎ ছোটাছুটি বন্ধ করলো। অ্যান্ড স্টুড এবং দাঁড়ালো, দাঁড়িয়ে পড়লো। ইন দ্য গ্রেট জাঙ্গল, সেই মহান বা বিশাল জঙ্গলের মধ্যে তারা দাঁড়িয়ে পড়লো। দ্যাট কভার্ড ভেনাস, যেটা এই শুক্র গ্রহকে কী করেছিল, কভার করেছিল বা ঢেকেছিল। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, তো দ্য জাঙ্গল মানে এই জঙ্গলটি, গ্রিউ মানে বেড়ে উঠেছিল, অ্যান্ড নেভার স্টপ এবং কখনও থামায়নি, গ্রোয়িং মানে বেড়ে ওঠা কখনও থামায়নি, সে বেড়েই চলেছিল আর কি। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, দেখো দ্য জাঙ্গল মানে জঙ্গলটি হ্যাড স্পেন্ট মানে অতিবাহিত করেছিল, ইয়ার্স বছরের পর বছর, উইদাউট দ্য সান মানে সূর্য ছাড়াই, ঠিক আছে, সূর্য ছাড়া এই জঙ্গলটি বছর পর বছর অতিবাহিত করেছিল। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, তো ইট ওয়াজ মানে এটা ছিল বলতে এই জঙ্গলটার কথা বলা হচ্ছে, জঙ্গলটা ছিল দ্য কালার, এটার কালার কেমন ছিল, অফ রাবারের মতো, অ্যাশ মানে হচ্ছে ছায়ের মতো, অ্যান্ড ইঙ্ক মানে হচ্ছে কালির মতো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, দ্য চিলড্রেন মানে বাচ্চারা কী করলো, লে আউট লাফিং তারা হাসতে হাসতে শুয়ে পড়লো, লে মানে কি শুয়ে পড়া, অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, এখানে ম্যাট্রেস বলতে, ম্যাট্রেস মানে আমরা জানি হচ্ছে গদি, তো এখানে গদি বলতে জঙ্গলের যে নিচের যে ঘাস, নরম যে ঘাস, সেই ঘাসটাকে বলা হচ্ছে ম্যাট্রেস, তো সেই ঘাসের গদির উপরে তারা কী করলো, হাসতে হাসতে শুয়ে পড়লো। দে রেন অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে দিয়ে ছুটে গেল, রেন মানে কি ছুটে যাওয়া, অ্যামং মানে হচ্ছে মধ্যে, অনেক কিছুর অনেকগুলির মানে অনেক জিনিসের মধ্যে, তো তারা গাছগুলির মধ্যে দিয়ে ছুটে বেড়ালো। দে স্লিপড অ্যান্ড ফেল, দে স্লিপ না, স্লিপড বলতে কি তারা পিছলে গেল বা পিছলে পড়ে গেল, অ্যান্ড ফেল এবং পড়ে গেল, ঠিক আছে, স্লিপড বলতে পিছল খেলো এবং পড়ে গেল, ওকে, জঙ্গলের মধ্যে ছোটাছুটি করার সময়। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তো দে বলতে তারা বলতে এই বাচ্চারা, তারা কী করলো, পুস্ট মানে ধাক্কাধাক্কি করলো আর কি, ইচ আদার একে অপরকে ধাক্কাধাক্কি করলো বা ধাক্কা মারলো, অ্যান্ড প্লেড এবং খেলা করলো, হাইড অ্যান্ড সিক মানে কি লুকোচুরি খেলা তারা খেললো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স রেন ডাউন দেয়ার ফেসেস, দেখো মোস্ট অফ অল তাদের বেশিরভাগে কী করলো, মোস্ট অফ অল দিয়ে তাদের বেশিরভাগ দে স্কুইন্টেড মানে স্কুইন্টেড বলতে কি অর্ধ বোঝা চোখ নিয়ে কী করলো, অ্যাট দ্য সান অর্ধ বোঝা চোখ নিয়ে মানে তাকানো আর কি, অ্যাট দ্য সান সূর্যের দিকে, অর্থাৎ সূর্যের দিকে যখন কেউ তাকায় তখন কিন্তু মানে সম্পূর্ণ খোলা চোখে আমরা তাকাতে পারি না, চোখটাকে একটু পিটপিটে চোখে মানে দেখতে হয় সূর্যকে, তো সেটাই বলা হচ্ছে স্কুইন্টেড। তো সেরকম মানে অর্ধ বোঝা চোখে তারা সূর্যের দিকে তাকিয়ে রইল। আনটিল টিয়ার্স রেন ডাউন দেয়ার ফেসেস, আনটিল মানে কি যতক্ষণ না পর্যন্ত টিয়ার্স অর্থাৎ চোখের জল রেন ডাউন গড়িয়ে পড়লো দেয়ার ফেসেস তাদের মুখে, অর্থাৎ সূর্যের দিকে তারা কী করলো, মানে অর্ধেক বোঝা চোখ নিয়ে তাকিয়ে রইলো যতক্ষণ পর্যন্ত তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তাদের মুখে ততক্ষণ পর্যন্ত। দে ব্রেথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড, তো এখানে কী বলা হচ্ছে, দে ব্রেথ তারা শ্বাস নিল, দ্য ফ্রেশ এয়ার মানে বিশুদ্ধ বাতাসে তারা শ্বাস নিল, অ্যান্ড লিসেন্ড এবং শুনলো, টু দ্য সাইলেন্স মানে নিরাপত্তাটাকে তারা শুনলো বা অনুভব করলো, হুইচ হেল্ড দেম যেটা তাদেরকে ধরে রেখেছিল, ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড মানে হচ্ছে শব্দহীন একটা যে আশীর্বাদধন্য সমুদ্র, তা সেখানে তাদেরকে আটকে রেখেছিল আর কি, ঠিক আছে, অর্থাৎ মানে সেখানে কোনো চুপচাপ ছিল সব কিছু, সেই নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তার মধ্যে তারা কী করলো, তারা যে মানে বাতাসের বিশুদ্ধ বাতাসে তারা শ্বাস প্রশ্বাস নিল, ঠিক আছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং, তো দে লুকড অ্যাট মানে তারা তাকিয়ে দেখলো, এভরিথিং সব কিছু তারা তাকিয়ে দেখলো, অ্যান্ড সেভার্ড মানে উপভোগ করলো, ঠিক আছে, সব কিছুকে উপভোগ করা, এভরিথিং এবং সমস্ত কিছু তারা আনন্দের সঙ্গে উপভোগ করলো, এখানে সেভার্ড বলতে আনন্দের সঙ্গে কোনো কিছুকে উপভোগ করা। দেন তারপর কি হলো, ওয়াইল্ডলি লাইক অ্যানিম্যালস escaped from their caves, they ran shouting in circles, তো দেন বলতে তারপর, ওয়াইল্ডলি মানে হচ্ছে উন্মত্ত হয়ে, লাইক অ্যানিম্যালস মানে হচ্ছে পশুদের মতো, এসকেপড ফ্রম দেয়ার কেভস, কেভ বলতে গুহা থেকে যেমন যখন পশুরা মানে ছাড়া পায় অর্থাৎ বাইরে বেরিয়ে আসে আর কি, সেই সময় যেমন তারা উন্মত্ত হয়ে ওঠে, সেই রকম উন্মত্ত হয়ে তারা কী করলো, দে রেন তারা খালি দৌড়ালো আর দৌড়ালো, শাউটিং চিৎকার করলো, ইন সার্কেলস মানে হচ্ছে গোলাকৃতি হয়ে বৃত্তাকারে আর কি। They ran for an hour and did not stop running, তো they ran তারা দৌড়ালো for an hour 1 ঘন্টা ধরে, and did not stop এবং থামালো না, রানিং মানে হচ্ছে কি দৌড়ানো,
দৌড়ানো থামালো না, অর্থাৎ তারা 1 ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করলো এবং তাদের সেই দৌড়াদৌড়ি করা কিন্তু থামালো না তারা। অ্যান্ড দেন, এবং তারপর, দেন মানে কি তারপর, তো অ্যান্ড দেন এবং তারপর কি হলো, ইন দ্য মিডস অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড। দেখো, ইন দ্য মিডস অফ দেয়ার রানিং মানে তাদের যে ছোটাছুটির মাঝখানে, মিডস বলতে মাঝখানে আর কি, তাদের ছোটাছুটির মাঝখানে ওয়ান অফ দ্য গার্লস একজন মেয়ে ওয়েল্ড মানে হচ্ছে চিৎকার করে উঠলো বা আর্তনাদ করে উঠলো। এভরি ওয়ান স্টপড, প্রত্যেকেই থেমে গেল, ঠিক আছে, বা দাঁড়িয়ে পড়লো। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। দ্য গার্ল, মেয়েটি কী করলো, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন মানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, হেল্ড আউট হার হ্যান্ড তার হাতটাকে বাড়িয়ে দিল বা প্রসারিত করলো। ও লুক লুক সি সেড ট্রেমলিং, এখানে ট্রেমলিং মানে কি কাঁপতে কাঁপতে, অর্থাৎ সে কাঁপতে কাঁপতে বা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলো, দেখো দেখো, লুক মানে কি দেখা, ঠিক আছে। তো দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট দ্য ওপেন পাম। তো দ্য চিলড্রেন মানে বাচ্চারা কী করলো, গ্যাদার্ড মানে একত্রিত হলো, এক জায়গায় জড়ো হয়ে পড়লো, স্লোলি ধীরে ধীরে, টু লুক অ্যাট মানে দেখতে আর কি, হার ওপেন পাম, পাম বলতে এখানে হাতের তালু, ওপেন মানে কি খোলা, তার খোলা হাতের তালুতে কি রয়েছে সেটা দেখার জন্য সকলেই একত্রিত হলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেইনড্রপ। তো ইন দ্য সেন্টার মানে হচ্ছে সেন্টার মানে কি মাঝখান, এই মাঝখানে, অফ ইট মানে এটার মাঝখানে বলতে তার হাতের তালুর মাঝখানে, ওয়াজ আ সিঙ্গেল মানে কি, সিঙ্গেল মানে হচ্ছে একটা মাত্র আর কি, তো একটা লার্জ রেইনড্রপ, লার্জ মানে হচ্ছে কি অনেক বড়, আর রেইনড্রপ মানে বৃষ্টির ফোঁটা, তো সেই মেয়েটির হাতের তালুতে কী ছিল, একটা অনেক বড় বৃষ্টির ফোঁটা ছিল, সেটা সবাই দেখলো। দ্য গার্ল বিগেন টু ক্রাই লুকিং অ্যাট ইট। তো মেয়েটি কাঁদতে শুরু করলো এটার দিকে তাকিয়ে, ঠিক আছে, এই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে মেয়েটি কাঁদতে শুরু করলো। ক্রাই মানে কি কান্না করা, আর বিগিন মানে হচ্ছে কি শুরু করলো, লুকিং অ্যাট মানে হচ্ছে তাকিয়ে, তো এই বৃষ্টির ফোঁটাটাকে দেখে মেয়েটি কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। দ্য চিলড্রেন মানে কি বাচ্চারা, গ্ল্যান্সড মানে হচ্ছে এক পলক তাকিয়ে দেখলো, কুইকলি মানে দ্রুততার সঙ্গে, অ্যাট দ্য স্কাই মানে আকাশের দিকে, তো আকাশের দিকে তারা এক পলক দ্রুততার সঙ্গে তাকিয়ে দেখলো। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজ অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথস। তো আ ফিউ কোল্ড ড্রপস, আ ফিউ মানে হচ্ছে কয়েকটি, তো কয়েকটি কোল্ড ড্রপস মানে হচ্ছে ঠান্ডা ফোঁটা, ফেল অন মানে পড়লো আর কি, কোথায়, দেয়ার নোজ তাদের নাকের ওপরে, অ্যান্ড দেয়ার চিক্স তাদের গালের ওপরে, অ্যান্ড দেয়ার মাউথস এবং তাদের মুখের ওপরে। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। তো দ্য সান মানে সূর্যটি ফেডেড মানে বিবর্ণ হয়ে গেল, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, আর ক্লাউড অফ মিস্ট, ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা, তো কুয়াশার মেঘের পিছনে এই সূর্যটা বিবর্ণ হয়ে পড়লো বা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে আর কি। আর কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। তো আ কুল উইন্ড একটা ঠান্ডা বাতাস, ব্লিউ বয়ে আসলো, অ্যারাউন্ড দেম তাদের চারদিকে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তো দে টার্ন তারা ঘুরে দাঁড়ালো, অ্যান্ড স্লোলি ওয়াকড এবং ধীরে ধীরে হেঁটে গেল, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস তাদের যে এই ভূগর্ভস্থ, আন্ডারগ্রাউন্ড মানে কি ভূগর্ভস্থ বাড়ির দিকে তারা ধীরে ধীরে হেঁটে চলে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিসড, তাদের যে মুখের হাসি, স্মাইলস মানে কি হাসি, তাদের মুখের হাসি উধাও হয়ে গেল, ভ্যানিস মানে উধাও হয়ে যাওয়া, যেহেতু সূর্য আবার অস্ত চলে গেল এবং বৃষ্টি আবার আস্তে আস্তে শুরু হতে লাগলো, তাতে তাদের মুখের হাসি মানে উধাও হয়ে গেল। আ বুম অফ থান্ডার স্টার্টেলড দেম। তো আ বুম বলতে এখানে মানে বিশাল শব্দ আর কি, বোমের আওয়াজ যেমন হয়, তো সেই শব্দ। আ বুম অফ থান্ডার মানে হচ্ছে বজ্রপাতের শব্দ, স্টার্টেলড দেম তাদেরকে নাড়িয়ে দিল, স্টার্টেল মানে কি কম্পিত করে দেওয়া বা নাড়িয়ে দেওয়া, তাদেরকে কাঁপিয়ে দিল আর কি। দেয়ার টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড রেন, তারা একে অপরের উপরে গড়িয়ে পড়লো, অ্যান্ড ছুট দিল, ঠিক আছে, ছুটতে লাগলো। ও লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। তো লাইটিং বলতে এখানে কি, লাইটিং মানে হচ্ছে যে বিদ্যুতের যে ঝলকানি, সেটাকে বলা হচ্ছে লাইটিং। তো লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে এই বিদ্যুতের ঝলকানি পড়ছিল আর কি, ঠিক আছে। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন আ ফ্ল্যাশ। তো দ্য স্কাই মানে হচ্ছে আকাশটা, ডার্কেন্ড অন্ধকার হয়ে পড়লো, ইনটু মিডনাইট মানে মধ্যরাত্রিতে যেমন অন্ধকার হয় সেরকম অন্ধকার হয়ে পড়লো আকাশটা, ইন আ ফ্ল্যাশ এক মুহূর্তের মধ্যে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোর ওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড।
দ্য চিলড্রেন মানে বাচ্চারা স্টুড মানে দাঁড়িয়ে রইল অ্যাট দ্য ডোর ওয়ে মানে হচ্ছে দরজার প্রবেশপথ যেখানে সেখানে দাঁড়িয়ে রইল টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউস তাদের সেই ভূগর্ভস্থ বাড়ির মানে দরজার সামনে তারা দাঁড়িয়ে রইল আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি ভীষণ জোরে শুরু হলো ততক্ষণ পর্যন্ত রেনিং হার্ড মানে হচ্ছে কি ভীষণ জোরে আর কি বৃষ্টি হওয়া আনটিল মানে হচ্ছে ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ বৃষ্টি জোরে শুরু হলো ততক্ষণ তারা কী করেছিল মানে তাদের যে ভূগর্ভস্থ যে বাড়ি সেই বাড়ির দরজার সামনে তারা দাঁড়িয়েছিল দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিহোয়ার তো দেন মানে কি তারপর কি হলো দে ক্লোজড তারা বন্ধ করে দিল দ্য ডোরস মানে দরজাগুলি অ্যান্ড হার্ড এবং শুনতে পেল দ্য জাইগান্টিক সাউন্ড জাইগান্টিক মধ্যে দৈত্যের মতো যে বিশাল আওয়াজ সেরকম আওয়াজ তারা শুনতে পেল জায়েন্ট মানে আমরা জানি কি দৈত্য এখানে জাইগান্টিক মানে হচ্ছে দৈত্যের মধ্যে ভীষণ আওয়াজ সেই আওয়াজ তারা শুনতে পেল অফ দ্য রেন মানে হচ্ছে বৃষ্টির ফলিং এভরিহোয়ার মানে সর্বত্র পড়তে থাকা এই যে বৃষ্টির প্রচণ্ড শব্দ তারা শুনতে পেল ঠিক আছে এবং তারা দরজাগুলি বন্ধ করে দিল উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট অ্যাগেন তো কী বলা হচ্ছে উইল ইট বি 7 more years মানে এটা আরও 7 বছর লাগবে বিফোর দ্য সান কামস আউট এগেন মানে সূর্য আবার মানে কামস আউট মানে বেরিয়ে আসতে বা সূর্য আবার উঠতে আরও 7 বছর লাগবে ইয়েস হ্যাঁ অর্থাৎ আবার 7 বছর পরে সূর্য উঠবে তার আগে সূর্য আর উঠবে না এরপর দেখো উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি তো উইথ পেল ফেসেস মানে বিবর্ণ মুখ নিয়ে পেল ফেসেস মানে পেল মানে কি বিবর্ণ তো বিবর্ণ মুখ নিয়ে দে লুকড আউট অফ দ্য উইন্ডো তারা জানালার বাইরে তাকিয়ে দেখলো অ্যাট দ্য ওয়ার্ল্ড সেই জগতের দিকে দ্যাট ওয়াজ রেনিং নাও যেখানে বৃষ্টি হচ্ছিল রেনিং অ্যান্ড রেনিং স্টিডিলি যেখানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হচ্ছিল অনবরত প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল সেই জগতের দিকে তারা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো এবং তাদের মুখগুলো কী হয়েছিল বিবর্ণ হয়ে গিয়েছিল কেন তারা আর 7 বছর এখনও পর্যন্ত আর সূর্যকে দেখতে পাবে না তো এই পর্যন্ত আমাদের গল্পটি ছিল আমরা পড়লাম সম্পূর্ণ গল্পটা এরপর কিছু ওয়ার্ডের মানে দেওয়া আছে জাস্ট এগুলো আমরা দেখে নেব যেমন দেখো প্রথমে রয়েছে চ্যাটার্ড মানে কি টকড কুইকলি অ্যান্ড কন্টিনিউয়াসলি মানে দ্রুততার সঙ্গে এবং কন্টিনিউয়াস মানে কি অনবরত কথাবার্তা বলে যাওয়া সেটাই হচ্ছে চ্যাটার্ড তারপর স্ল্যাকেন্ড মানে কি স্ল্যাকেন্ড হচ্ছে স্লোড ডাউন মানে ধীরে ধীরে কমে আসা সেটা হচ্ছে স্ল্যাকেন্ড তারপর স্কুইন্টেড মানে কি স্কুইন্টেড হচ্ছে লুকড অ্যাট সামথিং উইথ আইজ পার্টলি শার্ট মানে কি বন্ধ আর পার্টলি মানে আংশিকভাবে তো আংশিকভাবে বন্ধ করা চোখ দিয়ে কোনো কিছুকে দেখা সেটা হচ্ছে স্কুইন্টেড আর সেভার্ড মানে হচ্ছে এনজয়েড দ্য ফুল টেস্ট অফ সামথিং কোনো কিছুর মানে সম্পূর্ণ যে স্বাদ সেটাকে এনজয় করা বা উপভোগ করা সেটাকে আমরা বলছি সেভার্ড ওকে তো এরপর দেখো আমাদের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা এবার পরপর সলভ করব এরপর আমাদের রয়েছে টেক্সচুয়াল কোশ্চেন্স ওকে প্রথমে দেওয়া আছে এক্সারসাইজ 1 এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অর্থাৎ সঠিক উত্তরটির পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে 1 নম্বর থেকে দেওয়া আছে মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই অর্থাৎ পৃথিবী থেকে যে সমস্ত মহিলা এবং পুরুষরা মানে এই ভেনাস বা শুক্র গ্রহে এসেছিল তারা কিসে করে এসেছিল এরোপ্লেনস হেলিকপ্টার্স রকেটস আর স্যাটেলাইট সঠিক উত্তর আমাদের কী হবে তারা রকেটে করে এসেছিল অপশান সি এরটা সঠিক উত্তর হবে তো এই ঘরে টিক চিহ্নটা আমরা দেবো ওকে তারপরে দেখো 2 নম্বর দাগের প্রশ্নে দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক আর এ অথবা অ্যান দেওয়া আছে লেমন অ্যাপেল অরেঞ্জ গোয়াভা তো ভেনাসের যে সমস্ত মানে বাচ্চারা স্কুলে ছিল আর কি স্কুল রুমে তারা কি জানতে পেরেছিল যে সূর্য হচ্ছে কিসের মতো সূর্য একটি লেমন মানে একটি লেবুর মতো ঠিক আছে তো এই ঘরে আমাদের টিক চিহ্ন দেবো অপশান ই এখানে সঠিক উত্তর হবে নাম্বার 3 দেওয়া আছে দেন দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য অর্থাৎ বাচ্চারা অনেক দিন পর্যন্ত ভুলে গিয়েছিল কি ভুলে গিয়েছিল মানে কিসের কালার ভুলে গিয়েছিল রংটা কিসের রং আর্থ সান ভেনাস আর মুন তারা সূর্যের রং ভুলে গিয়েছিল ঠিক আছে অপশান এখানে বিয়েরটা সঠিক উত্তর হবে তারপর 4 নম্বর দেখে হোয়েন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ার্ম ইন দ্য সান দে টুক অফ দেয়ার অর্থাৎ যখন বাচ্চারা মানে অনুভব করলো মানে গরম সূর্যের যে গরম বা উত্তাপটা অনুভব করলো তখন তারা খুলে ফেলেছিল কি খুলে ফেলেছিল জ্যাকেটস সোয়েটার্স ব্লেজার্স আর কোটস তাদের জ্যাকেটসগুলো খুলে ফেলেছিল ঠিক আছে অপশান এটা আমাদের সঠিক উত্তর হবে ওকে টুক অফ দেয়ার টেক অফ দেয়ার জ্যাকেট মানে টুক অফ দেয়ার জ্যাকেট তাদের জ্যাকেটগুলো খুলে ফেলেছিল নাম্বার 5 দেওয়া আছে কি দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার অর্থাৎ শিশুরা বা বাচ্চারা জানতে পেরেছিল যে সূর্য আবার বেরোবে বা আবার উঠবে আফটার
2 ইয়ার্স, 6 ইয়ার্স, 7 ইয়ার্স অর 9 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, আবার 7 বছর পর সূর্যকে আবার দেখা যাবে, এটা তারা জানতে পেরেছিল। তো এক্সারসাইজ 1-এ আমরা কমপ্লিট করলাম। এবার এক্সারসাইজ 2-তে দেখো কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে নাম্বার এতে দেখো কি বলা হয়েছে, হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহের এই যে মানে দ্বীপগুলোকে এই যে হেভি স্টর্ম মানে প্রচণ্ড যে ঝড় আর কি, সেই ঝড় কীভাবে প্রভাবিত করেছিল বা প্রভাব ফেলেছিল, কীভাবে এফেক্ট করেছিল, সেটা আমাদের লিখতে হবে। তো উত্তরগুলো দেখো আমরা এভাবে লিখছি, এভাবে লিখবো, এখানে তোমাদের জন্য আমরা লিখে রেখেছি। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড অফ ভেনাস, অর্থাৎ যে প্রচণ্ড যে ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি, তার ফলে কী হয়েছিল, মানে শুক্র গ্রহের আইল্যান্ডের উপরে এর যে ঢেউ সেটা উঠে এসেছিল। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো তোমাদের টেক্সট থেকে নিয়ে একটু সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার এ, এটার উত্তর, নাম্বার এ প্রশ্নের উত্তর। এরপর নাম্বার বিতে দেখো কী দেওয়া আছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান, অর্থাৎ সূর্য সম্পর্কে বাচ্চারা কী লিখেছিল, সূর্য সম্পর্কে সেই কবিতা লিখেছিল, প্রবন্ধ লিখেছিল। ঠিক আছে, তো সেগুলো আমাদের লিখতে হবে। তো দেখো, দ্য চিলড্রেন হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট দ্য সান, অর্থাৎ বাচ্চারা কী কী লিখেছিল, সূর্য সম্পর্কে ছোটো ছোটো গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নাম্বার বি এর প্রশ্নের উত্তর। নাম্বার বিটা আমরা এখানে লিখলাম। তো এরপর হচ্ছে আমাদের নাম্বার সি এর প্রশ্নের উত্তরটা আমরা দেখব। সিতে দেওয়া হচ্ছে হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে, মানে শিশুরা কোথায় খেলা করেছিল, কোথায় খেলা করতো, তারা কোথায় খেলা করতো, সেই মানে ভূগর্ভস্থ সেই টানেলের মধ্যে। ঠিক আছে, ইকোয়িং টানেলের মধ্যে। আমরা আনসারটা কীভাবে লিখবো দেখো, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, মানে সেই ভূগর্ভস্থ শহরের যে প্রতিধ্বনিত সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের মধ্যে তারা খেলতো বাচ্চারা। তো এটা হচ্ছে আমাদের নাম্বার সি এই প্রশ্নের উত্তর। নেক্সট হচ্ছে নাম্বার ডিতে দেখো কী দেওয়া আছে, নাম্বার ডিতে বলা হচ্ছে হাউ ডিড দ্য জাঙ্গেল ইন ভেনাস লুক, মানে হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহের যে জঙ্গল সেটা কীরকম দেখতে, শুক্র গ্রহের জঙ্গল সেই ছায়ের মতো বা ইঙ্কের মতো এবং রাবারের মতো দেখতে, সেটা আমাদের লিখতে হবে। তো এটা আমরা লিখবো, দ্য জাঙ্গেল ইন ভেনাস লুকড লাইক রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, অর্থাৎ শুক্র গ্রহের যে জঙ্গল সেটা হচ্ছে রাবারের মতো, ছায়ের মতো এবং কালির মতো দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, যেটা আমাদের রয়েছে নাম্বার এক্সারসাইজ 3-তে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস, এখানে 25টা শব্দের মধ্যে উত্তরগুলোকে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে ওয়াই ওয়ার দ্য চিলড্রেন এগার টু সি দ্য সান, মানে বাচ্চারা কেন সূর্যকে দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছিল, কেননা তারা অনেক দিন ধরে সূর্যকে দেখতে পায়নি, 7 বছর আগে সূর্য উঠেছিল যখন তাদের 2 বছর মাত্র বয়স ছিল, তো সেটা তাদের কিন্তু মনে পড়ে না। ওকে, তো সেটাই আমাদের উত্তর লিখতে হবে। তো দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান বিকজ ইট came out last time 7 years ago when they were too young, অর্থাৎ সূর্য মানে এর আগে 7 বছর আগে সূর্য উঠেছিল যখন তারা খুব ছোট ছিল। ঠিক আছে, তো তার জন্য এখন তারা সূর্যটাকে দেখার জন্য ভীষণ আগ্রহী হয়ে উঠেছিল। তো এটা হচ্ছে আমাদের নাম্বার এ। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখলাম। তারপর দেখো নাম্বার 2 বিতে কী দেওয়া আছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা কী করেছিল, তো বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা কী করেছিল, নিজেদের কানে হাত রেখেছিল। ঠিক আছে, তো ওয়েন দ্য রেন স্টপ, যখন বৃষ্টি থেমে গেল, দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, তাদের কানের মধ্যে মানে কানে হাত রাখলো আর কী করলো, দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদাভাবে দাঁড়িয়ে পড়লো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের নাম্বার বি এর প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখব। তারপর দেখো আমাদের নাম্বার সিতে কী বলা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি ওয়েন ইট স্টার্টেড রেনিং আগেন, অর্থাৎ হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং, মানে বাচ্চারা কী অনুভব করছিল, ফিলিং আনহ্যাপি মানে বাচ্চারা আনহ্যাপি মানে অসুখী অনুভব করছিল, ওয়েন ইট স্টার্টেড রেনিং আগেন, অর্থাৎ যখন আবার বৃষ্টি শুরু হলো তখন বাচ্চারা কেন মানে নিজেকে আনহ্যাপি বা অখুশি মনে করেছিল বলে তোমার মনে হয়, কেননা সূর্য আবার 7 বছর পরে আবার উঠবে, তো এটা ভেবেই তারা দুঃখ পেয়েছিল বা অসুখী হয়েছিল। ঠিক আছে, সেটা আমাদের লিখতে হবে। তো দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি, মানে বাচ্চারা হচ্ছে অসুখী হয়ে পড়েছিল, বিকজ কারণ হচ্ছে ইট উইল বি 7 more years, মানে এটা আরও 7 বছর লেগে যাবে, বিফোর দ্য সান কামস আউট আগেন, সূর্য আবার মানে ফিরে আসতে বা সূর্য আবার উঠতে আরও 7 বছর সময় লাগবে। তো এই জন্যই হচ্ছে তারা কী হয়েছিল, মানে
আনহ্যাপি হয়েছিল বা অসুখী হয়ে পড়েছিল বা দুঃখ পেয়েছিল আর কি। ঠিক আছে, এরপর দেখো আমাদের গ্রামার ইন ইউজ, এখানে কী দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং সেটস অফ সেন্টেন্স, এখানে এই বাক্যগুলোকে পড়তে বলা হচ্ছে। সেট ওয়ানে কী দেওয়া আছে, আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এরপর নাম্বার বিতে দেওয়া আছে ওয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years ago দে ওয়ার টু ইয়াং, নাম্বার সিতে দেওয়া আছে দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। এবার দেখো সেট টুতে কী দেওয়া আছে, আ উইন্ড দ্যাট ওয়াজ কুল ব্লিউ অ্যারাউন্ড দেম, নাম্বার বিতে দ্য সান কেম আউট লাস্ট 7 years ago and they were too young then. Taking off their jackets, they let the sun warm their arms. Okay. এবার দেখো ইন সেট ওয়ান, এক নম্বর সেটে যে এখানে যে প্রশ্ন মানে বাক্যগুলো আমাদের দেওয়া হয়েছিল, সেখানে সেন্টেন্স ওয়ানে কী দেওয়া আছে, সেন্টেন্স এ এটা হচ্ছে ইজ আ সিম্পল সেন্টেন্স। এই যে সেন্টেন্স এ এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স মানে কি, সিম্পল সেন্টেন্সে হচ্ছে সেখানে একটাই হচ্ছে ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট একটা প্রেডিকেট থাকবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটি মেন সেন্টেন্স বা একটা মেন ক্লজের মতো এটা ব্যবহার করবে। আর সেন্টেন্স বিতে হচ্ছে সেন্টেন্স বি ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। এই যে 2 নম্বর সেন্টেন্স এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কী হয় বা জটিল বাক্য যেটা বাংলায় বলা হয়, সেখানে একটা মেন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ঠিক আছে, জটিল বাক্যের মধ্যে। আর তারপর দেখো সেন্টেন্স সিতে কী দেওয়া আছে, ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্স সি যেটা সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু কী থাকে, দুটি স্বাধীন ক্লজ থাকে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ঠিক আছে, এবং সেখানে মাঝখানে একটা কনজাংশন দিয়ে দুটো মানে বাক্যকে একসঙ্গে যুক্ত করা থাকে। তো সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স বাংলা যেটা বলা হয় কি হচ্ছে যৌগিক বাক্য। ওকে, এরপর দেখো ইন সেট টু, এই যে 2 নম্বর সেটের যে বাক্য, এই বাক্যগুলোর মধ্যে কী বলা হয়েছে, এখানে দেখো সেন্টেন্স এ ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্সটা কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রথমে এই 1 নম্বর সেন্টেন্স আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে কিন্তু এখানে লেখা হয়েছে, দেখো আ উইন্ড দ্যাট ওয়াজ কুল্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা বাতাস মানে একটা বাতাস দ্যাট ওয়াজ কুল্ড যেটা হচ্ছে ঠান্ডা তাদের চারিদিক দিয়ে বয়ে গেল। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে। প্রথম 1 নম্বর সেন্টেন্সটাকে এটাকে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে। নাম্বার বি নাম্বার যে সেন্টেন্স সেটা দেখো সেটা কি, আচ্ছা এখানে নাম্বার বি এর হচ্ছে এটা হচ্ছে কি ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে দেখো এই যে নাম্বার বি, এই সেন্টেন্সটাকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে লেখা হয়েছে। এটা কিসে ছিল, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সে ছিল, নাম্বার বিটা কমপ্লেক্স ছিল, সেটাকে কম্পাউন্ডে লেখা হয়েছে। আর নাম্বার সিতে ইজ আ সিম্পল সেন্টেন্স, এই যে সিম্পল এটা ছিল কম্পাউন্ড সেন্টেন্স ছিল নাম্বার সি এটা, এবং সেটা আমাদের লেখা হয়েছে কিসে, সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে। এটা ছিল কম্পাউন্ড সেন্টেন্সে এবং সেটাকে সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, তো এবার আমাকে বাক্যের পরিবর্তন করা হয়েছে, সেন্টেন্সের যে ফরমেশন সেন্টেন্সের যে মানে পরিবর্তন চেঞ্জিং, ঠিক আছে, সেটা এখানে করা হয়েছে। তো দেখো এখানে কী বলা হচ্ছে, নোট করতে বলা হচ্ছে যে নাম্বার এতে 1 নম্বরে আ সিম্পল সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু আ কমপ্লেক্স সেন্টেন্স বাই এক্সপ্যান্ডিং আ ওয়ার্ড অর ফ্রেজ ইন আ সাবঅর্ডিনেট ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ক্লজ। একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কি কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারি, তার সঙ্গে এই যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, এইগুলো মানে যুক্ত করে আর কি। নাম্বার 2 সিম্পল সেন্টেন্স ক্যান বি কনভার্টেড আ কম্পাউন্ড সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে, বাই এক্সপ্যান্ডিং আ ওয়ার্ড অর আ ফ্রেজ ইন্টু আ মেইন ক্লজ অ্যান্ড দ্য ক্লজেস আর জয়েন্ট বাই কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং দুটি ক্লজকে মানে কনজাংশন দিয়ে জয়েন করতে হয়। ঠিক আছে, আর নাম্বার 3 কী দেওয়া আছে, আ কমপ্লেক্স সেন্টেন্স ক্যান বি কনভার্টেড ইন্টু আ সিম্পল সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্সকেও কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে আমরা কনভার্ট করতে পারি বাই কন্ট্রাক্টিং দ্য সাবঅর্ডিনেট ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এই যে এগুলোকে আমরা কী করতে পারি, এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স মানে এই ক্লজগুলোকে মানে উঠিয়ে দিয়ে, ঠিক আছে, ইন্টু ওয়ার্ডস অর ফ্রেজ, মানে সেখানে এই ক্লজগুলোর বদলে কিছু ওয়ার্ড এবং কিছু ফ্রেজ যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। নাম্বার 4 আ কমপ্লেক্স সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু আ কম্পাউন্ড সেন্টেন্স। একটা যে কম্পাউন্ড সেন্টেন্স সেটাকে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সেও লেখা যায়। নাম্বার 5 আ কম্পাউন্ড সেন্টেন্স ক্যান বি কনভার্টেড ইন্টু সিম্পল অর টু আ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে লেখা যায় এবং কমপ্লেক্স সেন্টেন্সেও লেখা যায়। দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে আমাদের এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। এক্সারসাইজ 4 কী দেওয়া আছে, আই হ্যাভ আ ব্লু পেন, আমার একটি নীল পেন আছে।
চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে, জটিল বাক্যে লিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলে আমাদের কী করতে হয়, একটা মেন মানে ক্লজ থাকে, একটা কী থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যেমন সেখানে নাউন ক্লজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে, বা অ্যাডভার্ব ক্লজ থাকতে পারে। ঠিক আছে, তো আই হ্যাভ আ ব্লু পেন, এটাও তো একটি সিম্পল সেন্টেন্স। আমরা কী লিখতে পারি, আই হ্যাভ এ পেন দ্যাট ইজ ব্লু, আমার একটা পেন আছে যেটা হচ্ছে ব্লু, যেটা আমরা দেখো দ্যাট দিয়ে যুক্ত করে একটা মানে এটাকে কী করছি, কমপ্লেক্স মানে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে পারি। তোমরা কী লিখবো দেখো, আই হ্যাভ আ পেন দ্যাট ইজ, আই হ্যাভ আ পেন, আমার একটি পেন আছে, দ্যাট ইজ ব্লু, BLUE, ব্লু, দ্যাট ইজ ব্লু। তো আমার একটি পেন আছে যেটা হচ্ছে, তো আই হ্যাভ আ পেন এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট ইজ ব্লু যেটা হচ্ছে কি নীল রঙের। তো এটা হচ্ছে কিন্তু আমাদের হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এবং এই যে দ্যাট ইজ ব্লু এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই দ্যাট ইজ ব্লু এটা পেনটাকে কিন্তু বিশেষিত করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার বিতে কী দেওয়া আছে, সিং আ স্নেক দ্য বয় শাউটেড, মানে সাপটি দেখে, একটি সাপ দেখে ছেলেটি চিৎকার করে উঠলো। চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে। কম্পাউন্ড মানে দুটি আলাদা আলাদা বাক্য হবে, এবং দুটি একটা মানে স্বাধীন ক্লজ হবে কিন্তু, এবং তার মাঝখানে একটা কি থাকবে, একটা কনজাংশন থাকবে। ঠিক আছে, তোমরা লিখতে পারি কি, দ্য বয় স আ স্নেক, একটা সাপ দেখেছিল, অ্যান্ড হি শাউটেড, এবং সে চিৎকার করে উঠেছিল। তো এইভাবে লিখতে পারি। তো লিখছি দেখো, দ্য বয়, এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তো আমরা পাস্ট টেন্সে লিখতে হবে। দ্য বয় স, SAW, স আ স্নেক, দ্য বয় স আ স্নেক অ্যান্ড হি শাউটেড, এবং সে চিৎকার করে উঠেছিল। দ্য বয় স আ স্নেক, ছেলেটি একটি কী করেছিল, সাপ দেখেছিল, অ্যান্ড হি শাউটেড, এবং সে চিৎকার করে উঠেছিল। তো এটা আমাদের দুটি দেখো, দুটি ক্লজ হয়ে গেল, এবং মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার সিতে, আই নো আ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, অর্থাৎ আমি একটি মানুষকে জানি যে খুব জ্ঞানী। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্সে লিখতে হবে, যেখানে একটাই মাত্র, যেখানে সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাল ভার্ব থাকবে, একটা প্রেডিকেট থাকবে। ঠিক আছে, তো কী লিখবো আমরা, আই নো আ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। তো আমরা লিখতে পারি, আই নো আ ভেরি ওয়াইজ ম্যান, একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে এটা। ঠিক আছে, তো আমরা লিখছি দেখো, আই নো আ ম্যান, আই নো আ ভেরি, এখানে লিখবো ভেরি ওয়াইজ, আই নো আ ভেরি ওয়াইজ ম্যান, আমি একটি খুব জ্ঞানী মানুষকে জানি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নাম্বার ডিতে, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। তো দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ, যে মেয়েটি স্টেজের উপর নৃত্য করছে বা নাচছে, ইজ মাই সিস্টার, সে হচ্ছে আমার বোন। এটা হচ্ছে কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে, এবং এটাকে কী করতে হবে, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে, দুটি স্বাধীন ক্লজ যেন হয়, এবং মাঝখানে থাকবে একটি কনজাংশন। তো আমরা এখানে কী লিখতে পারি দেখো, দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড সি ইজ মাই সিস্টার। ঠিক আছে, আমরা লিখবো, দ্য গার্ল ইজ dancing on the stage and she is my sister. ঠিক আছে, দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, মেয়েটি স্টেজের উপর নৃত্য করছে, অ্যান্ড সি ইজ মাই সিস্টার, এবং সে হচ্ছে আমার বোন। তো এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তো এরকম করে সেন্টেন্সগুলোকে মানে চেঞ্জ করতে হবে একটা সেন্টেন্স থেকে অন্য একটি সেন্টেন্সে। আচ্ছা, নাম্বার ইতে দেওয়া আছে, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। তো আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলেছিলাম, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, একটা ঘটনা সম্পর্কে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আছে, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে একটি সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো আমরা এখানে কী লিখতে পারি, আই মেট মাই ফ্রেন্ড, তো আমি লিখতে পারি, মিটিং মাই ফ্রেন্ড, আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। ঠিক আছে, অথবা আমরা এভাবে লিখতে পারি, আই মেট মাই ফ্রেন্ড টু টেল হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, এটাও লিখতে পারি। তো আমরা প্রথমে লিখছি দেখো, মিটিং মাই ফ্রেন্ড, MEETING, মিটিং মাই ফ্রেন্ড, FRIEND, মিটিং মাই ফ্রেন্ড, আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। ঠিক আছে, তো আমার মিটিং মাই ফ্রেন্ড মানে আমার
বন্ধুর সঙ্গে দেখা করে আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, একটা ঘটনা সম্পর্কে। তো এটাকে আমরা যদি আরেকটাভাবে লিখতে যাই সেটাকে আমরা এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, আই মেট মাই ফ্রেন্ড টু টেল হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। ঠিক আছে, তো আই মেট মাই ফ্রেন্ড টু টেল হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, অথবা এটাকে আমরা মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, এখানে অ্যান্ড হয়ে গেছে, এটা অ্যান হবে। ঠিক আছে, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট এভাবেও লিখতে পারে। দুটি কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে লিখলাম। নাম্বার এফ, এখানে বলা হচ্ছে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিডেন্ট রেন, অর্থাৎ আকাশটা মানে ছেয়ে ছিল, মেঘে ছায়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি হলো না। চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্যে লিখতে হবে। এটা কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে এবং এটাকে আমাদের লিখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তো আমরা কী লিখতে পারি এখানে দেখো, আমরা এখানে লিখবো অলদো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিডেন্ট রেন, যদিও আকাশটা ছেয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো আমরা এখানে লিখবো অলদো ALTHOUGH, অলদো দ্য sky was overcast, although the sky was overcast it didn't rain। ঠিক আছে, এভাবে আমরা লিখবো, যদি আকাশটা ছেয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি হলো না। এটা আমাদের কিছু লিখলাম কমপ্লেক্স সেন্টেন্সে। এখানে অলদো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট এই অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর ইট ডিডেন্ট রেন এটা হচ্ছে মেন ক্লজ। ওকে, এবার দেখো কম্পোজিশন, এখানে রয়েছে রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি, নিচের একটি লেটার দেওয়া আছে, এটা কেয়ারফুলি মানে পড়তে বলা হচ্ছে যত্ন সহকারে। ওকে, এখানে একটি লেটার রয়েছে, এই লেটারটি হচ্ছে আমাদের একটা বেসিক কম্পিউটার কোর্সে তুমি ভর্তি হতে চাও এবং সেটা একটা পত্রিকার বিজ্ঞাপন বেরিয়েছে। ঠিক আছে, এবং তোমাকে একটা লেটার লিখতে হবে সেই কম্পিউটার কোর্স মানে কম্পিউটার সেন্টারের যে ডিরেক্টর তার কাছে বা অ্যাডভার্টাইজার কাছে, এবং সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কত দিনের সেটা কোর্স, এবং উইকলি মানে সাপ্তাহিক রুটিনটা কেমন থাকবে, কোর্স ফিস কত, এই সমস্ত জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, সেই চিঠির মানে লেটারের মধ্যে দিয়ে তোমাকে এগুলো জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তো এই চিঠিটা লেখার জন্য আমাদের কী করতে হয়, প্রথমে এখানে চিঠিটা লেখা রয়েছে টু দ্য ডিরেক্টর মানে যেখানে আমরা লিখছি সেখানে টু দ্য ডিরেক্টর লিখতে হবে। তারপর সেই কম্পিউটার সেন্টারটার নাম লিখতে হবে, যেমন এখানে ABC লেখা আছে তো ABCর জায়গায় কম্পিউটার সেন্টারটার নাম লিখবে। তারপর পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে সেই কম্পিউটার সেন্টার বা যেখানে আমরা লিখবো আর কি। ঠিক আছে, সেখানকার পুরো ঠিকানা লিখে এবার এখানে সাবজেক্ট হচ্ছে কি এনকোয়ারি অফ অ্যাডমিশনের জন্য আমার যে এনকোয়ারি সেটা সম্পর্কে আমি লিখছি। শেয়ার বাই ম্যাডাম লিখে এখানে দেখো ইন রেসপন্স টু এর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 19 July 2014 উইশ টু গেট মাইসেলফ এনরোল্ড ইন ইউর ইনস্টিটিউশন টু পারসু দ্য বেসিক কম্পিউটার কোর্স, অর্থাৎ এই বেসিক কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি আপনার এই টেলিগ্রাফ পত্রিকার যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল সেই জন্য আমি লেটারটা লিখছি আর কি। ঠিক আছে, তো প্লিজ লেট মি নো দ্য ফলোয়িং অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ নিচের কিছু কোয়ারি আমি রেখেছি, এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিন আর কি। ঠিক আছে, এরকম। তো নাম্বার এতে কী বলে এলিজিবিলিটি অর মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, মানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আর কি, শিক্ষাগত যোগ্যতাটা কী রয়েছে সেটা আমি জানতে চাই। কোর্স ফিস কত সেটা, ডিউরেশন অফ কোর্স কত দিনের কোর্স সেটা জানতে চাই। দ্য প্রবেবল উইকলি ক্লাস রুটিন মানে সাপ্তাহিক যে ক্লাসের রুটিন সেটা কীরকম হতে পারে। আই হোপ টু রিসিভ অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, আশা করছি আপনার কাছ থেকে আমি একটা মানে খুব তাড়াতাড়ি একটা উত্তর পাবো এর। ওকে, এরপর দেখো থ্যাঙ্কিং ইউ লিখে ইউর সিনসারলি লিখে নিজের পুরো নামটা এখানে লিখতে হবে, আর এখানটা হচ্ছে নিজের পুরো ঠিকানাটা বাঁদিকে লেখা হয়েছে। তো এইভাবে কোনো একটা চিঠি লিখতে হয়। ঠিক আছে, যেগুলো ফর্মাল লেটার আর কি। ওকে, তো এখানে দেখো ফর্মাল লেটার এনকোয়ারিং অ্যাবাউট সামথিং রিলেটেড টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড ইজ আ লেটার অফ এনকোয়ারি। তো এই যে একটা ফর্মাল লেটার যেখানে আমরা কোনো কিছু জানতে চাই, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে যদি জানতে চাই আর কি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি লেটার অফ এনকোয়ারি। এরপর দেখো ইট হ্যাজ জেনারেলি 8 মেইন পার্টস। তো এই লেটারটা যখন আমরা লিখবো আর কি, এর জেনারেলি 8টা পার্ট থাকে। যেমন প্রথমে হচ্ছে টু হোম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, যাকে আমরা চিঠিটা লিখছি আর কি, তার নাম ডেজিগনেশন মানে কি তার পদ এবং অ্যাড্রেসটা লিখতে হয়। যেমন প্রথমেই লেখা হয়েছিল লেটারের প্রথমে এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে ডিরেক্টরের কাছে লিখছি এবং সেই কম্পিউটার সেন্টারের নাম বা সেই প্রতিষ্ঠানের নাম এবং তার ঠিকানা। তারপর সাবজেক্ট 2 নম্বর, তারপর কি এখানে আমরা স্যার অথবা ম্যাডাম দিয়ে সম্বোধন করতে হয়। তারপর যে আমার বক্তব্যটা সেটা হচ্ছে এই বক্তব্যটা বা বডিটা লিখতে হবে, 4 নম্বর হয়ে গেল এটা। তারপর 5-এ কি লিখতে হবে দেখো, এখানে ইউর থ্যাঙ্কিং ইউ এটা লেখার পর ইউর সিনসারলি লিখে নিজের পুরো নামটা এখানে লিখতে হবে, আর এখানে হচ্ছে নিজের পুরো ঠিকানাটা এখানটা লিখতে হবে। ঠিক আছে,
এখানে হচ্ছে নিজের পুরো ঠিকানাটা এখানটায় লিখতে হবে। তো এই হচ্ছে, আর সবশেষে একটা ডেট লিখতে হবে, এই যে ডেট 8 নম্বরে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে ডেট। তো এইভাবে কিন্তু লিখতে হবে, একটা লেটার লিখতে হয় আর কি, ফর্মাল লেটার যেটা। এরপর এক্সারসাইজ 5 আমাদের যেটা বলা হচ্ছে রাইট আ লেটার, একটা লেটার লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, টু দ্য পোস্টম্যান, পোস্ট মাস্টার। তো পোস্ট মাস্টারের কাছে তোমাকে একটি লেটার লিখতে হবে অফ ইউর লোকালিটি, নিজের তোমাদের এলাকার যে পোস্টমাস্টার সেখানে, ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ আ ইম্পর্টেন্ট লেটার। তো একটা ইম্পর্টেন্ট চিঠি হারিয়ে গেছে সেই সম্পর্কে তোমাকে মানে লেটারটিকে লিখতে হবে, অ্যাড্রেসড টু ইউ, যে চিঠিটা তোমাকে অ্যাড্রেস করে লেখা হয়েছিল সেই চিঠিটা হারিয়ে গেছে মানে বা তুমি পাওনি আর কি। ওকে, অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট, এবং তাকে তোমাকে মানে পোস্টমাস্টারকে রিকোয়েস্ট করতে হবে যাতে তুমি সেই লেটারটা পাও। ঠিক আছে, এইভাবে তোমাকে এই লেটারটিকে লিখতে হবে। তো এই লেটারটিকে লেখার জন্য দেখো কীভাবে লিখবে, আমরা তোমাদের জন্য এখানে আমি লিখে রেখেছি পুরো লেটারটা কীভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমাদের কী লিখতে হবে, টু দ্য হেড পোস্ট মাস্টার, যেহেতু আমরা পোস্ট মাস্টারকে লিখছি। তারপর অ্যাড্রেস অফ পোস্ট অফিস, যে পোস্ট অফিসে আমি এই চিঠিটা লিখবো সেই পোস্ট অফিসটার পুরো ঠিকানাটা এখানটা লিখবো। ঠিক আছে, তার সাবজেক্ট কি, এনকোয়ারি অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট লেটার, একটা গুরুত্বপূর্ণ লেটারের এনকোয়ারি। ঠিক আছে, এবার দেখো আমি লিখছি স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই সুরজ শর্মা, এখানে নিজের নামটা তোমরা লিখবে। ঠিক আছে, লিভ ইন ইউর পোস্টাল জোন। তো এখানে বলা হচ্ছে কি যে সবিনয় নিবেদন, আমি আপনার এই পোস্টাল এরিয়ার একজন হচ্ছে পোস্টাল এরিয়ার একজন বাসিন্দা বা পোস্টাল এরিয়াতে বাস করি এবং আমার নাম হচ্ছে কি সুরজ শর্মা। এবার দেখো রিসেন্টলি আ ফ্রেন্ড অফ মাইন, মানে সাম্প্রতিক আমার একটা বন্ধু ফ্রম কলকাতা থেকে সেন্ট অ্যান ইম্পর্টেন্ট লেটার টু মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেসে বা আমার ঠিকানাটি চিঠি পাঠিয়েছে, গুরুত্বপূর্ণ একটা চিঠি পাঠিয়েছে বাই স্পিড পোস্ট, মানে স্পিড পোস্টের মাধ্যমে। অ্যাজ পার ইনফরমেশান দিস লেটার হ্যাজ রিচড টু ইয়োর পোস্ট অফিস 4 days অ্যাগোস, অর্থাৎ ইনফরমেশান মোতাবেক এই চিঠিটা আপনার যে পোস্ট অফিস সেখানে কিন্তু 4 দিন আগেই চলে এসেছে। বাট ইয়েট দিস লেটার হ্যাজ নট বিন ডেলিভার্ড টু মি, কিন্তু এই চিঠিটা এখনও পর্যন্ত আমার কাছে ডেলিভার করা হয়নি। আই ফিয়ার ইদার ইট ইজ আ কেস অফ লস অফ লেটার অর ইট ইজ ডেলিভার্ড টু আ রং অ্যাড্রেস। তো এখানে বলা হচ্ছে আই ফিয়ার, মানে আমার মনে হয় যে হয় এই চিঠিটা কোনো মানে হারিয়ে গেছে, নয়তো অন্য কাউকে এটাকে ডেলিভার করে দেওয়া হয়েছে। দ্য লেটার ইজ ভেরি ভাইটাল ফর মি, এই চিঠিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি। আই দেয়ার ফর, তো সেই জন্য আমি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, টু লুক ইনটু দিস ম্যাটার, এই ব্যাপারটিতে আলোকপাত করার জন্য, অ্যাট অ্যান আর্লি ডেট, মানে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আর কি, অ্যান্ড টেক রেমিডিয়াল স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এর যে প্রতিকার স্বরূপ যে স্টেপস বা পদক্ষেপ সেটা তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই পদক্ষেপটা নিন যাতে চিঠিটা আমি পাই আর কি। এরপর থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি সুরজ শর্মা, এখানে নিজের পুরো নামটা লিখবে, নিজের পুরো ঠিকানা এবং ডেট এখানটায় লিখবে। ঠিক আছে, এইভাবে লিখবে। এটার বাংলা অনুবাদটা আমরা এখানে দিয়ে রেখেছি, চাইলে তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটিকে এখানে বাংলা অনুবাদ থেকে দেখে নিতে পারো। ওকে, তো এইভাবে তোমরা এই সম্পূর্ণ লেটারটিকে লিখবে। ঠিক আছে, তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 9-এর লেসন 5 যেটা ছিল সেটা সম্পূর্ণ আমরা পড়লাম বাংলা অর্থসহ, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া ছিল বা এক্সারসাইজ ছিল সমস্ত এক্সারসাইজগুলোকে আমরা কিন্তু কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের যে লেসন 6 রয়েছে, ঠিক আছে, মিল্ড দ্য মিস্ট আপ অন দ্য হিল, এই যে মানে তোমাদের পোয়েমটি রয়েছে সম্পূর্ণ পোয়েমটি আমরা বাংলা অর্থসহ পড়বো এবং তারপর অ্যাক্টিভিটিগুলোকে সলভ করবো। ওকে, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।